তাহলে দেখো এটা হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ। কেন নাম হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ? কেন নাম হলো এসএএন? কেন নাম হলো প্রাকৃতিক পেসমেকার? সবগুলো আমরা জানবো। হ্যাঁ, তার আগে ছবিটা কিনি আমার সাথে তোমরা প্রথমে এরকম করো, ফোটা ফোটা দাও, ফোটা ফোটা দিয়ে এই একটা আঁকো, তারপর আবার ফোটা ফোটা দিয়ে এই একটা, এইটুকু ফোটা ফোটা দিয়ে আঁকো। আগে এটুকু কেন একটু নিজে ঠিক করে রাখো যাতে এটুকু আঁকা হয়ে গেলে গাঢ় করতে হবে, মানে এটা লেভেল ঠিক রাখার জন্য ফোটা ফোটা দিলাম আর গাঢ়। তারপরে ভিতর দিকে এটুকু করো, এটাও এটুকু। তাহলে সব কাছে বলে দেবো 13 তারিখ, 13 পরীক্ষা শেষ না হলে তো যাওয়া যাচ্ছে না, পরীক্ষার ভিতরে তো বাসা থেকে ছুটি নেই না। হ্যাঁ, পরীক্ষা শেষ দেখো এবার ভিতরের দিকে, হ্যাঁ ভিতরের দিকে এরকম করে নিচের দিকে নিয়ে আসো, এটাও ভিতরের দিকে এইভাবে করে নিচের দিকে নিয়ে আসো, এইভাবে করো। সবার তাই আচ্ছা, আবার একই ভাবে এখানেও আমার তো তোমরা ছাড়া আর কেউ নেই। আচ্ছা এবার এই অংশটা থেকে এইভাবে করে এবার আমরা বাইরে দিকে যাব। বাইরে দিকে পারবা না? বাইরে আবার ডাবল করো, তাহলে হয়ে গেল। এখন ভিতরে কিছু আছে আবার এটা আসলে আলিমের রয়েছে, এটা বেশি সহজ। হ্যাঁ ও হচ্ছে ভিতরের অর্গানগুলো দেখিয়েছিল এইভাবে করে। হ্যাঁ এটা তো ওই যে উপরে লেখা আছে না, ওটা বাংলাতে বলিনি, বলছি হ্যাঁ এটা প্রাকৃতিক মেশিন, মানে আল্লাহ প্রদত্ত মেশিন, এটা হচ্ছে আল্লাহ দেয়া মেশিন। হ্যাঁ তুমি যেটা দেখছো ওটা এটা হলো কৃত্রিম আর কি, বুঝছো? এখন আঁকা হয়েছে, এখন খালি চিহ্নিত করতে হবে। হ্যাঁ এখন ধরো আমি অত দাঁড়াই না। ও আচ্ছা ঠিক আছে, নাও একটু করে
শাখা প্রশাখা ইচ্ছা মতো দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা বেশি ছিল ছবি হয়েছে আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা চিহ্নিত করে গেল। এইটার নাম হলো SAN, এর ফুল নাম হচ্ছে সাইনোঅ্যাক্টিয়াল নোড। পরে আমি বাংলা বলছি, আগে লিখে নাও সাইনোঅ্যাক্টিয়াল নোড। সাইনোঅ্যাক্টিয়াল নোড। আর এটার নাম হলো AVN। Atrioventricular node। ventricular node। আগে লেখো, পরে বাংলা বলছি। এটা হলো বান্ডল অফ হিস। বান্ডল অফ হিস। আর এই অংশগুলা আর ইঞ্জিন তোমাদের সকলের মধ্যে খেলা থাকবে। যারা ফুল কুস্তি দিয়ে দিবে তাদের জন্য যারা ফুল ফ্রি। কি বলে সারা কথা মানুষ কিনা, আমি ফুল বলে দিলাম এখন ধরো কথা কেউ মনে করো একটুখানি দিল, হবে না। হ্যাঁ হ্যাঁ, ওখানে কি লেখা আছে আংশিক? আংশিক দিলে আপনি পুরো লেখেন স্যার, আপনি পুরো মুখে বলেছি তো, মুখে বলেছি না। এখন কেউ অর্ধেক দিল তাহলে অর্ধেক ফ্রি। অর্ধেক ফ্রি বলে প্যাকেট দা পরে কাটে শুধু ভর্তি কথা লেখা আছে এখানে, বলা নাই যে অর্ধেক মুখে বলেছি তো, মুখের কথা কোনো দাম নাই স্যার। মুখের কথা না এটা কোনো প্রমাণ নেই, আপনি স্ট্যাম্প দিয়ে তোমার বিশেষ করে স্যার ফোন রিসার্চ করো না। আচ্ছা নিয়ে গেলে কি হলো, পড়াতে দিয়ে দেবো বলছি। জি স্যার, আর না দিয়ে গেলে খুব সবার আনা হয়ে গেছে না, এবার একটু বুঝি আর কি। হ্যাঁ, খুব একটা কঠিন না, মানে জিনিসটা কি আগে দেখো যে এটার কিন্তু তিনটা নাম, তো এটাতে মোট চারটা নামই পরীক্ষায় আসতে পারে। মাইজেট নিয়ন্ত্রণ হিসেবে আসতে পারে, প্রাকৃতিক বেকার নিয়ে আসতে পারে, এসএন নিয়ে আসতে পারে, আবার হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী টিস্যু সম্পর্কে লিখো, এটাও আসতে পারে। হ্যাঁ, চারটাই মনে রাখতে হবে না। তো কেন না মায়োজেনিক নিয়ন্ত্রণ হলো? মায়ো মানে মাংসপেশি, মায়ো মানে মাংসপেশি, জেনিক মানে তৈরি করা। কি তৈরি করা মানে মাংসপেশি, বিশেষ ধরনের মাংসপেশি যারা কি করে, যারা গতি তৈরি করতে পারে। বিশেষ ধরনের মাংসপেশি যারা
গতি তৈরি করতে পারে। কি গতি? ওই যে হার্টের সংকোচন প্রসারণ, এই গতিটা তৈরি করতে পারে। এই জন্য নাম হচ্ছে মায়োজেনিক। মায়ো মানে বিশেষ মাংসপেশি, জেনিক মানে তৈরি করে। যারা কি তৈরি করে? বিশেষ ধরনের গতি তৈরি করে, যেই গতির কারণে কি হয়, যে সংকোচন প্রসারণ হয় হার্টের। মানে এটা হলো বিদ্যুৎ প্রবাহ তৈরি করতে পারে। এই যে এই অংশটা আছে না, এটা হলো মেইন মায়োজেনিক নিয়ন্ত্রণকারী পেশি। এটা হলো মেইন মায়োজেনিক নিয়ন্ত্রণকারী পেশি। এটা 10 থেকে 15 মিলিমিটার আয়তনের একটা টিস্যু গুচ্ছ হয়, কিন্তু এর ভিতর থেকে ইলেকট্রিক সিগন্যাল বের হয়। এই জন্য তিন চিহ্ন দিয়ে এরকম দেখাতে হয়, এরকম ইলেকট্রিক সিগন্যাল গুলো আসছে, দুই প্রকোষ্ঠ জুড়ে আসলো ইলেকট্রিক সিগন্যাল। আবার ইলেকট্রিক সিগন্যাল যদি এখান থেকে হয়ে এখানেও কিন্তু ইলেকট্রিক সিগন্যাল গুলো আসবে। এই যে ইলেকট্রিক সিগন্যাল আসছে, মানে কি এই ইলেকট্রিক সিগন্যাল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তাহলে এই ইলেকট্রিক সিগন্যালের কারণে হার্টের সংকোচন প্রসারণটা হয় আর কি। হ্যাঁ, এখন এটার নাম কেন সান হলো? কারণ দেখো এস মানে হলো সাইনাস, সাইনাস মানে সাইনাস। হ্যাঁ, স্যান বলছি যেটা, কিন্তু এর ফুল মিনিং কি? এস দ্বারা বোঝায় সাইনাস। সাইনো মানে সাইনাস, সাইনাস মানে এই যে অলিন্দ, এর যে ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গাকে বলা হয় সাইনাস বা গহ্বর। ফাঁকা জায়গাকে বলে সাইনাস বা গহ্বর। ওই গহ্বরের উপরে এক ধরনের রূপান্তরিত মাংসপেশি আছে, সেটার নাম হচ্ছে অ্যাট্রিয়াল নোড। অ্যাট্রিয়াম, এটা তো অ্যাট্রিয়াম বা অলিন্দ, তাই না? এই অলিন্দের উপরে, অলিন্দ তো ফাঁকা জায়গা, তার উপরে একটা মাংসপেশি আছে যেটাকে নোড বলা হচ্ছে। নোড মানে মাংসপিণ্ড, নোড মানে মাংসপিণ্ড, যারা হচ্ছে কি করতে পারে? ইলেকট্রিক সিগন্যাল তৈরি করতে পারে। তাকে সংক্ষেপে এসএএন বা সাইনাপটিক নোড বলছে। হ্যাঁ, এখন এটা হলো মেন ইলেকট্রিক সিগন্যাল প্রদানকারী পেশি। এরা ইলেকট্রিক সিগন্যাল দিলে দুইটা প্রকোষ্ঠই সংকোচন প্রসারণ হয়। তবে মনে রাখতে হবে, এদের কাজ হলো শুধু হৃৎপিণ্ডকে সংকোচন করা, প্রসারণ করা এদের কাজ না। হৃৎপিণ্ড এরকম হয়ে আছে, বিদ্যুৎ তরঙ্গ গেল এরকম হয়ে গেল, তাহলে আবার প্রসারিত কিভাবে হয়? কারণ হলো যে এটা তো আসলে এরকমই থাকার জিনিস। বিদ্যুৎ প্রবাহ দিয়েছি, সংকুচিত হয়েছে, তারপরে বিদ্যুৎ প্রবাহ নাই, আবার প্রসারিত হয়ে যাচ্ছে। যেই প্রসারিত হয়ে আবার শর্ট দেয়, বুঝছো? আবার শর্ট দিল, যে আবার শর্ট দিল, আবার প্রসারিত হয়ে গেল। হ্যাঁ, তারপর মনে করো যে আবার এরকম ধরো, এরকম শর্ট দিচ্ছে, এরকম সংকুচিত হয়ে যাচ্ছে, আর শর্ট দিচ্ছে না, আবার প্রসারিত হয়ে যাচ্ছে। যেই প্রসারিত হয়ে যায়, আবার আবার শর্ট দিল, বিদ্যুৎ শক দিল, আবার সংকুচিত হয়ে গেল, এরকম করে। তো এই এরা সংকোচন করে, এরা কিন্তু আসলে প্রসারণ করে না। সংকোচনটা হলো সক্রিয়ভাবে হয়, প্রসারণটা নিষ্ক্রিয়। যেমন তুমি যদি একটা রবার্টের কোনো কিছুকে জোর করে চেপে ধরো, সে সংকুচিত হবে, তারপরে ছেড়ে দিলে কি আবার আগের মতো হয়ে যাবে, তাই কিনা? এরকম আর কি, যে প্রেশার দিয়ে সংকুচিত করতে, প্রেশার নাই, আবার প্রসারিত হচ্ছে, এই কাজটাই করে কিন্তু আর কি। হ্যাঁ, এখন এইটা নিয়ে গোটা 4টা প্রকোষ্ঠ কিন্তু পরিচালিত হয় না, তাই এর একটা সহকারী পেসমেকার আছে। এর নাম পেসমেকার কেন হলো সেটাও দেখো। পেস মানে গতি, পেস মানে গতি, মেকার মানে তৈরি করা, গতি তৈরি করে, হার্টের সংকোচন প্রসারণের গতি তৈরি করে, তাই এর নাম হলো পেসমেকার। পেসমেকার মানে গতি তৈরিকারী, ঠিক আছে? আর প্রাকৃতিক পেসমেকার মানে এটা আল্লাহ প্রদত্ত, তাই এটা প্রাকৃতিক, আর শান্ত হলোই, তাই না? এই তাহলে নিচেরটার নাম সহকারী পেসমেকার, নিচেরটার নাম কি? সহকারী পেসমেকার বা অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার। কেন হলো জানো? কারণ দেখো, অ্যাক্টিয়াম আর ভেন্ট্রিকল বা অলিন্দ আর নিলয় এর মাঝে আছে না, এটা মাঝে আছে, তো অপটিক্যাল একটু পিছন দিকে থাকে, কিন্তু দুইটার তো মাঝেই আছে। হ্যাঁ, দুইটার মাঝে আছে না, এই জন্য এর নাম হলো অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার নোড। এদের নাম কি? অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার নোড, দুইটার মাঝে আছে, তাই অ্যাক্টিভ আর ভেন্ট্রিকুলার মাঝে। তাই এই মোটা স্নায়ুতন্তু, এগুলো কিন্তু স্নায়ুতন্তু, বুঝছো? এগুলো স্নায়ুতন্তু। হ্যাঁ, তো এটা একজন, অনেকগুলো একজন একসাথে বের হয়েছে। এর নাম বান্ডল অফ হিস। কেন? বান্ডল মানে আঠি, আর হিস মানে তো বৈজ্ঞানিকের নাম, আর অফ মানে এর, মানে হিজের বান্ডল। পার্কিনজি তন্তু, এটা বৈজ্ঞানিকের নাম, বৈজ্ঞানিক নাম অনুযায়ী হয়েছে। তো এর কাজ হলো এখান থেকে ইলেকট্রিক সিগন্যাল গ্রহণ করবে, বান্ডল অফ হিজে দিবে, পার্কিনজি তন্তু দিবে, তখন পার্কিনজি তন্তু এদের আবার সংকোচন করতে সাহায্য করবে। সংকোচন সক্রিয় ব্যাপার, প্রসারণ নিষ্ক্রিয়, এটা হলো সংকোচন করার কাজ। হ্যাঁ, তবে এখানে যখন ইলেকট্রিক সিগন্যাল আসবে, এখান থেকে এখানে আসতে একটু সময় লাগবে, সময় বলে এমসিকিউর জন্য পড়তে হবে। আমি আজকে বই নিয়ে আসিনি, এমসিকিউ পরের দিন দেখা দেবো। হ্যাঁ, এখন এই পরের টপিক দেখো, পড়লে আশা করি বুঝবা। উচ্চচাপ জ্যারো রিসেপ্টর,
উচ্চচাপ ব্যারোসেপ্টর এমসিকিউ গুলো পড়ে গেল। উচ্চচাপ ব্যারোসেপ্টরটা কি একটু খেয়াল করো। সেটা কমা দিই আয়ো এই কিছু দাও তো আমি লাগছে ঠান্ডা লাগছে। হ্যাঁ গরম বেশি হ্যাঁ রেজিস্টার বসবে আমার ঠান্ডা লাগছে ঠান্ডা চোখ মেরে দেবা তোমার ঠান্ডা লাগে না গরমের দিন ঠান্ডা লাগবে না আজকে তো ঠান্ডা আবহাওয়া আচ্ছা একটু বাড়াই দিচ্ছি। কারো ঠান্ডা লাগে কারো লাগে না, মানে এই শীতকালে এই সমস্যা হয় না, তাই না? শীতকালে তো কেউ কিছু বলে না। শীতকালে কিন্তু কেউ এটা বলে না স্যার শীত লাগছে একটা লেপ দেন, এটা কিন্তু বলে না, তাই না? ওই সময় ফ্যান দিলে লেপ দিয়েছে লেপসে এসি দিলে লেপ দিয়েও কাজ হবে না, লেপে কাজ হবে না লেপ দিয়ে কাজ হবে। শীতকালে 16তে 2 এসি 16তে দিয়ে দিতে হবে, তাহলে দেখো কেমন ঠান্ডা লাগে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন উচ্চচাপ ব্যারোসেপ্টর জিনিসটা কি এবারে একটু খেয়াল করো। প্রথমে ব্যারোসেপ্টর কি এটা আগে আমরা বুঝবো। হ্যাঁ, উচ্চচাপ ব্যারোসেপ্টর, তাহলে ব্যারোসেপ্টর জিনিসটা কি এটা আগে বুঝবো। হ্যাঁ, ব্যারোসেপ্টর ব্যারো মানে হচ্ছে চাপ, ব্যারো মানে চাপ মাপা হয় যেটাতে তাকে বলে ব্যারো। যেমন ব্যারোমিটার আছে না, সেটা হ্যাঁ বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার। তো সেরকম রক্তচাপ মাপার যে জিনিসটা রক্তচাপ মাপতে সাহায্য করে তাকে বলা হয় ব্যারোরিসেপ্টর। তো সেটা কোথায় থাকে জানো? মানুষের যে হৃৎপিণ্ড থেকে যে রক্তনালীটা অ্যাওটা বের হলো, তারপরে অ্যাওটা আবার বাঁক নিয়ে নিল না, এটা পরীক্ষা আঁকা আসে না। তো যখন অ্যাওটা এটা হলো অ্যাওটা যখন বাঁক হয়ে গেল তখন এর নাম অ্যাওটিক আর্টস। অ্যাওটিক আর্টসের কিছু জায়গাতে স্নায়ুতন্ত্রগুলো বাইরে বের হয়ে যাচ্ছে, স্নায়ুতন্ত্র বাইরে বের হয়ে মানে ভিতরের দিকে স্নায়ুতন্ত্র বের হয়ে আসছে। এছাড়া উপরের দিকে একটা রক্তনালী গেছে না, একটা বাম দিক দিয়ে গেছে, একটা ডান দিক দিয়ে গেছে, ডান দিক দিয়ে গেছে মূলত। তো এইখানেও দেখা যায় এরকম থাকে, এরকম থাকে। এখন এই জায়গাতেও আবার কিছু স্নায়ুতন্ত্রের ডেনড্রাইট গুলো এরকম বাইরের দিকে বের হয়ে যায়, তো এই জিনিসগুলোর কাজ হলো রিসিভ করা। কি রিসিভ করা? রক্ত জোরে চলছে নাকি আস্তে চলছে এটা রিসিভ করা, বুঝছো? তো এটার নাম হলো, এই জিনিসটার নাম হলো অ্যাওটিক রিসেপ্টর। অ্যাওটিক আর্টসে থাকে অ্যাওটিক রিসেপ্টর, এর নাম হলো অ্যাওটিক রিসেপ্টর। অ্যাওটিক রিসেপ্টর আর দেখো এটার নাম ক্যারোটিড, এই জায়গাটার নাম হলো ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাস কেন হলো আমি বলি, এর নাম হলো ক্যারোটিড সাইনাস। আচ্ছা সাইনাস কেন হলো কেউ একজন বলো তো? ভালো লাগবে। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলছো। এইটা দেখো একটু স্ফীত হয়ে আছে না, স্বাভাবিক রক্তনালী থেকে একটু স্ফীত, তো স্ফীত হওয়ার কারণে একটু ফাঁকা, ওই স্ফীত জায়গায় নিউরনের ডেনড্রাইটগুলো গুচ্ছ হয়ে থাকে। এরা বসে আসতে কেন? রক্ত জোরে চলছে নাকি আস্তে চলছে? কারণ আমরা তো আর ভিতরে কি ঘটছে এটা তো আমরা তো আর জানি না, তাই না? কিন্তু আমাদের আল্লাহ একটা আমাদের বাঁচার পথ তৈরি করে রাখছে, কিছু কিছু সিস্টেম রেখে দিচ্ছে যে আমাদেরকে বাঁচায় রাখবে আর কি, ওই সিস্টেমগুলা। কারণ কি, তুমি ধরো দোতলায় দৌড় দিয়ে আসলা, তোমার হার্টবিট জোরে চলবে না, পরে আবার ঠিক হয়ে যায় কিভাবে বলো তো? পরে ঠিক হয়ে যায় না? আর যদি ওরকমই থাকে তাহলে মানুষের পক্ষে কি বেঁচে থাকা সম্ভব? মরে যাবে না। মানে বিশেষ করে ফুটবল খেললে চিন্তা করো, ফুটবল খেললে কিরকম হাফ মানে অনেক হাঁপাই যায় না? মনে আছে না দৌড় প্রতিযোগিতা ফুটবল খেললে, বা তুমি হচ্ছে যে দৌড়ায় রান দিলে ক্রিকেট খেলার সময় অনেক হলে কি অনেক অনেক হাফ হয়ে যায়। তোমরা ছোটবেলায় তো খেলছো, তোমরা কি মনে হয় না অনেক হাফ ধরে না? তো যখন এরকম হাফ ধরে তখন মানুষ কিন্তু বুকে ব্যথা অনুভব করে, এত মানে হাফ হয়।
এখন ওইটা দেখবা যে একটু রেস্ট নিলে কি হয়, আবার ঠিক হয়ে যায় কিনা, আবার ঠিক হয়ে যায় না, আবার ঠিক হয়ে যায়। তো এই যে ওই ফুটবল খেলার নিয়ম কিন্তু নয়, একভাবে কিন্তু খেলায় না। ক্রিকেটে যেমন একভাবে খেলায়, কারণ ক্রিকেটে যেটা হয় সবসময় অনেক সময় দাঁড়ায় থাকে স্যার। হ্যাঁ অনেক সময় দাঁড়ায় থাকে। ক্রিকেটে ধরো বল আসলো ধরলাম, না আসলে দাঁড়ায় আছি। আবার যে ব্যাট করতেছে তার তো সবসময় দৌড়াতে হচ্ছে না, একটা 4-6 মারা দিল, আমার চিন্তা করলো যে আমার 2-3 রান না নিলেও হবে, একটু রেস্ট নিই, কথা। কিন্তু প্রতি বলেই যদি ও রান নেয়, নিতে পারবে রান, কিন্তু কষ্ট কিন্তু সেই হবে কিনা, দেখবে 3 রান নেওয়ার পরে কিন্তু ওই ব্যাটসম্যান আর মারতে পারে না, মারতে পারলেও রান নিতে চায় না, অবস্থা খারাপ, ঠিক না? যে মানে অবস্থা খারাপ। তো 3 রান নিলে তোরা যদি 3 রান নেয়, তারপরের বলে যদি আবার 3 রান হয়, তুমি এরকম কোনোদিন দেখছো যে 3 রান একবার নিয়েছে পরে বলে আবার 3 রান নিয়েছে, এরকম পাবা না। তো তখন মনে করবে যে 3 রান না হয় হলো, আর ওর অবস্থা তো খারাপ, তো পারবে না। তাহলে কি একসময় স্বাভাবিক হয়ে যায়। তো স্বাভাবিক কিভাবে হয়, যখন আমরা জোরে দৌড়াদৌড়ি করি তখন কিন্তু অনেক বেশি আমাদের অক্সিজেন কালেকশন করতে হয়, বেশি বেশি এটিপি তৈরি করতে হয়। ওই যে দৌড়ঝাঁপ করতে না, বেশি বেশি এটিপি তৈরি করতে হয়। তো বেশি বেশি যখন তুমি এটিপি তৈরি করবা, তো তখন তো তোমার বেশি বেশি অক্সিজেন নিতে হবে। এই জন্য আমরা আমাদের শ্বাস নিতে হয় খুব দ্রুততার সাথে শ্বাস নিতে হয়, এবং রক্ত জোরে জোরে চলতে হয়, যেন রক্ত সব জায়গায় পুষ্টিগুলো নিয়ে যায়, অক্সিজেন গুলো নিয়ে যেতে পারে। এই জন্য হার্টবিট খুব জোরে জোরে চলে, ফুসফুসও জোরে জোরে চলে। কিন্তু এখন তো তুমি রেস্টে, এখন তার দরকার নাই। তাহলে এখন স্বাভাবিক করতে হবে। এই স্বাভাবিক কিভাবে হয়, যে যখন রক্ত জোরে জোরে চলে তখন এই সমস্ত স্নায়ুগুলোতে টাচ লাগে। এই জন্য এর নাম হলো রিসেপ্টর। এই যে ব্যারো রিসেপ্টর, মানে চাপ রিসিভ করে, যে মানে রক্তচাপ রিসিভ করে, যে অত্যধিক চাপ জোরে জোরে চলছে, তার যে চাপ, ওই চাপ ও রিসিভ করছে, রিসিভ করে ব্রেনে পাঠায় দেয়, ব্রেনে যখন এই সংকেতটা আসে যে রক্তচাপ খুব জোরে চলছে, তখন ব্রেন কি করে, যে হার্টকে নির্দেশ দেয়। হার্টে যে পেসমেকার আছে না, প্রাকৃতিক পেসমেকার, ওকে বলে তুমি ইলেকট্রিক সিগন্যাল আর দিও না, তুমি ইলেকট্রিক সিগন্যাল স্লো হয়ে যাও। যেমন ধরো তুমি উঁচু পাহাড় থেকে ধরো সাইকেলে নামছো, যদিও আমাদের এখানে নাই, কিন্তু পার্বত্য চট্টগ্রামে ওরা তো স্টুডেন্টরা সাইকেলে করে যায়, তাই তখন তো ওরকম কখনো প্যাডেল না করে হাঁটে যাওয়া আশা করে। তা শখ করে তো আমরা গেছিলাম, একবার দেখলাম একটা সাইকেল দেখি যে চালাচ্ছেন, এমনি আছে আগে চলে যাচ্ছে। হ্যাঁ মানে অবশ্য ছাত্র না ওটা, মানে এমনি বয়স্ক লোকই। তো দেখি যে সাইকেল চালাচ্ছে না, গরম জায়গা তো সুন্দর করে ছেড়েছে, একা যাচ্ছে। তো তাহলে ওদের মানে যখন এখন তুমি ধরো প্রথমে একদিন গেছো ওখানে, তোমাকে সাইকেল চালাতে বললো, তুমি গরম জায়গা থেকে নামছো, তখন তোমার ভয় কাজ করবে। তখন তুমি আরো জোরে প্যাডেল মারবা নাকি ব্রেক ধরবা, ভয়ে ব্রেক বসবা। তো ব্রেন করে কি, ব্রেক ধরার মতো করে বলছে, দেই হার্টবিট জোরে চলছে, লাংস জোরে চলছে, তখন ব্রেন সিগন্যাল পাঠায় সাইনাপটাল নোডকে, যে তুমি স্লো হয়ে যাও, তুমি বিদ্যুৎ প্রবাহটা আর দিও না। যখন বিদ্যুৎ প্রবাহ দিবে না, তখন হার্ট আর জোরে চলবে, বিদ্যুৎ প্রবাহ হবে না, হার্ট তখন আবার আস্তে হয়ে যায়। এই যে এখন ধরো আস্তে হয়ে গেছে, এখন আমরা বসে আছি না, এখন হার্ট আস্তে চলছে। এখন এখানে একটু একবার দৌড় দাও, দেখো হার্ট জোরে চলে। আবার হ্যাঁ, ভয় লাগলে হার্ট বেড়ে যায়, কারণ তখন কর্টিসল হরমোন ক্ষরণ হয়। ওই হরমোন আমাদের রক্ত নালীগুলোকে সংকুচিত করে দেয়, সংকুচিত করে দিলে রক্ত দিলে যাইতে পারে না, তখন হার্টবিট জোরে চলে, তখন রক্ত ঠিকভাবে যাইতে পারে। ওই জন্য ভয় লাগলেও তোমার হার্টবিট বাড়ে, বুঝছো? ভয়ে হার্টবিট বাড়ে। তারপরে হচ্ছে আরেকটা কারণে হার্টবিট বাড়ে, হ্যাঁ টেনশন করলে হার্টবিট বেড়ে যায়। ওই জন্য তো টেনশনে অনেক সময় হার্ট অ্যাটাক করে ফেলে। এমনকি দৌড়াদৌড়িতেও তুমি হার্ট অ্যাটাক করতে পারো বা স্ট্রোক করতে পারো না। এই বয়সের সম্ভাবনা কম, বেশি বয়স যাদের না, আমাদের 60-এর ঊর্ধ্বে যারা, তো এরকম বয়সীরা দৌড়াদৌড়ি করলে নিশ্চিতভাবে তার 60-এর উপরে যাদের বয়স, তারা যদি দৌড়াদৌড়ি করে, আমার তো 50-এর অনেক নিচে আছে, মানে তোমার হচ্ছে যাদের ধরো 60-এর উপরে বয়স না, তারা যদি দৌড়াদৌড়ি করে, তাহলে নিশ্চিতভাবে তার হার্ট অ্যাটাক বা স্ট্রোক করার সম্ভাবনা থাকবে। কারণ হচ্ছে মানে 60+ হলে যেটা হয়, রক্তনালীর মধ্যে চর্বি এমনিতে জমে আছে, হ্যাঁ, আর তখন হলো রক্তনালী তো সংকুচিত হয় দৌড়াদৌড়ি করলে, মানে রক্ত প্রেশার বেড়ে যায়,
তখন জোরে জোরে রক্ত চলতে যায়, চর্বিটা বেঁধে যায়, হার্ট বন্ধ হয়ে যায়। বুঝছো? তো তাহলে হচ্ছে এটা হলো স্বাভাবিক অবস্থায় যখন রক্ত জোরে জোরে চলছে, পেসমেকার কে নির্দেশ দিল তুমি স্লো হয়ে যাও, তাহলে হচ্ছে পেসমেকার তখন স্লো হয়ে যাবে। আর যদি উল্টা কাহিনী ঘটে, ধরো তুমি রেস্টে আসো কিন্তু তুমি যে অনেক সময় মানসিক কষ্ট পাইছো, মানসিক কষ্টে উল্টা কাহিনী ঘটে কারো কারো, যে তোমার হার্টবিট আরো স্লো হয়ে যায়, হার্টবিট স্লো হয়ে গেছে, তখন হচ্ছে যে এই কষ্ট একসময় যখন ঠিক হয়ে যাবে তখন ব্রেনের কাছে খবর যাবে যে পেসমেকার কিন্তু আস্তে আস্তে ইলেকট্রিক সিগন্যাল দিচ্ছে, তখন পেসমেকার নির্দেশ দিবে তুমি একটু জোরে সিগন্যাল দাও, তখন যখন জোরে সিগন্যাল দিবে তখন আবার হার্টবিট আবার স্বাভাবিক হবে। তাহলে দুই কাজই করে, উচ্চ চাপ প্যারারিসেপ্টর দুই কাজই করে, রক্তচাপ যদি বেড়ে যায় তাহলে এটাকে কমায়, আর যদি কমে যায় যেটাকে বলা হচ্ছে রক্তচাপ পড়ে যাওয়া মানে কমে গেছে, ওটা মানসিক আঘাতেও হতে পারে, মনে কষ্ট লাগলেও হতে পারে, তাহলে দেখা যাবে যে তখন হার্টবিট আস্তে চলবে, আস্তে চললে ওইটাকে তখন জোরে করার জন্য পেসমেকারকে নিতে দিবে, তখন এটা হচ্ছে জোরে চলতে শুরু করে দেবে। ব্যারো রিফ্লেক্স হলো এই সামগ্রিক ঘটনাটা, যেমন ধরো যে অ্যাওটিক আর্টসে কিছু রিসেপ্টর আছে, মানে স্নায়ুগুচ্ছ আছে, ক্যারোটিড সাইনাসে কিছু স্নায়ুগুচ্ছ আছে, এইগুলো রক্তচাপে যে সাড়া দেয় সেটাকে বলা হয় ব্যারো রিফ্লেক্স। রিফ্লেক্স মানে কি? প্রতিবর্তী ক্রিয়া, সাথে সাথে সাড়া দিবে, সাথে সাথে উদ্দীপ্ত হবে, সব এই সম্পূর্ণ ঘটনাকে ব্যারো রিফ্লেক্স বলে। অর্থাৎ হলো যে আমাদের রক্তনালীতে যে বিশেষ ধরনের রিসেপ্টরগুলো আছে, স্নায়ুতন্ত্রের গুচ্ছ আছে, এরা যদি অতিরিক্ত রক্তচাপ বা কম রক্তচাপে উদ্দীপ্ত হয় তাহলে তারা যে সাড়া প্রদান করে, তাৎক্ষণিক যে সাড়া প্রদান করে সেটাকে ব্যারো রিফ্লেক্স বলে। হ্যাঁ, রিফ্লেক্স মানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া, তাৎক্ষণিক কাজ করা আর কি, এটা হলো রিফ্লেক্স। আলো রিফ্লেক্স বলি না, তাৎক্ষণিক প্রতিবন্ধ চলে আসে, এটা এরকম কাজ করে, সাথে সাথে কাজ করবে, দেরি করবে না, দেরি করলে তো তোমার সমস্যা হয়ে যাবে। তুমি যে সময়টা দৌড়াদৌড়ি করতো ওই সময় সে জোরে করলে থেমে গেছো, ও তখন ঠিক হয়ে যাবে সাথে সাথে। এটা আমরা তো করি না, এটা শরীরের মধ্যে অটোমেটিক যেটা হচ্ছে না, এটা আমরা করি না, শরীরের মধ্যে অটোমেটিকই হয়। এরপরে উচ্চ প্যারোরিসেপ্টর হলো এবার নিম্নচাপ প্যারোরিসেপ্টর। কত বাজে সময় আছে? আচ্ছা, তাহলে আজকে বই আমি আনিনি, আগামী আমরা 2 দিনে এই অধ্যায়টা শেষ করব, আগামী দিন আর তারপরের দিন।